মাঝরাতে রেল লাইনে কি করছেন? লোকটা এক অদ্ভুত শুকনো খসখসে গলায় উত্তর দিল, আমি সামনেই থাকি। নানা ভাই আবার জিজ্ঞেস করলেন, সামনে থাকেন তো এত রাতে ওই গাছের নিচে ভাবে দাঁড়িয়ে কি করছিলেন? লোকটা কোনো উত্তর না দিয়ে সোজা নানার হাতের মিষ্টির হাঁড়িটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোমার হাতের ওটা কি? খুব সুন্দর মিষ্টির ঘ্রাণ আসছে তো, মিষ্টি খাওয়াবে আমাকে? নানা ভাই গম্ভীর হয়ে বললেন, না, এটা আরেকজনের আমানত। ডিউটির খাতিরে আমি এটা করছি। আমানতের জিনিস থেকে আমি আপনাকে এক ফোঁটাও খাওয়াতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি মিষ্টি খেতে চান আমার সাথে স্টেশনে আসেন, সেখানে মিষ্টি আছে, আমি আপনাকে খাওয়াবো। কিন্তু লোকটা যেন স্টেশনে যাওয়ার কথা শুনতেই পেল না। সে জেদ ধরার মতো অদ্ভুত এক গোয়ার তুমি নিয়ে জোর গলায় বারবার বলতে লাগলো, না, আমি স্টেশনে যাব না। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট the old music comes alive. Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি ভূত.com-এর একজন নিয়মিত ও ভীষণ পুরনো শ্রোতা। প্রতি সপ্তাহের এই অনুষ্ঠানটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। এর আগেও আমি আপনার শোতে একটি সত্য ঘটনা লিখে পাঠিয়েছিলাম, যা হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি। আজকে আমি আবারও আমার নিজের আপন নানা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক চরম বাস্তব এবং হাড় কাঁপানো ঘটনা শেয়ার করার জন্য লিখছি। ঘটনাটি যেহেতু আমার নিজের নানা ভাইয়ের সাথে ঘটেছে, তাই ছোটবেলা থেকে ওনার নিজের মুখে আমি বহুবার এই লোমহর্ষক অভিজ্ঞতাটি শুনেছি। নানা যখন রাতের বেলা চাদর গায়ে দিয়ে আমাদের সামনে বসে এই রাতটার কথা বলতেন, ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমত। ওনার চোখের ভেতরে সেই পুরনো আতঙ্ক আমি পরিষ্কার দেখতে পেতাম। আজকে সেই সত্য ঘটনাটি আপনাদের পুরো ভূত.com পরিবারের সাথে শেয়ার করছি। ঘটনা আজ থেকে প্রায় 60 বছর আগের, অর্থাৎ দেশ স্বাধীনের পূর্বে 1968 সালের। নানা ভাই জামাল সাহেব তখন অবিভক্ত পাকিস্তান রেলওয়ে, পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের একজন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। ওনার পোস্টিং হয়েছিল উত্তরবঙ্গের সান্তাহার লাইনের ছোট ও নির্জন ছাতিয়ান গ্রাম স্টেশনে। সেখানে উনি বেশ কিছুদিন ধরে কর্মরত ছিলেন এবং স্টেশনের আশেপাশে সবাই ওনাকে এক নামে চিনত। চারিদিকে মাইলের পর মাইল খাঁ খাঁ করা ফসলের মাঠ, মাঝে মাঝে দু একটা বিশাল বট গাছ বা শিমুল গাছ, আর তার বুক চিরে চলে যাওয়া দুটো লোহার লাইন। রাতে স্টেশনের আলো বলতে ছিল কেবল কেবিন ঘরের কেরোসিনের লণ্ঠন। ডিউটি শেষে নানা ভাই স্টেশনের ঠিক পেছনেই ব্রিটিশ আমলে তৈরি রেলওয়ে স্টাফ কোয়ার্টারের একটা রুমে থাকতেন। লাল ইটের চুনকাম খসে পড়া বিশাল উঁচু সিলিংওয়ালা ভুতুরে এক দালান ছিল ওটা। আর ওই স্টেশনের যিনি প্রধান কর্মকর্তা বা হেড স্টেশন মাস্টার, যাকে সবাই বড় বাবু বলে ডাকত, ওনার কোয়ার্টারটাও ছিল নানার ঘরের ঠিক পাশেই। সেদিন কোনো কুয়াশা ছিল না, একদম সাধারণ একটা নিঝুম রাত। আকাশ পরিষ্কার থাকায় চারদিকের অন্ধকারটা যেন আরো বেশি গাঢ় আর কুচকুচে কালো লাগছিল। রাত তখন আনুমানিক 2টা। নানা ভাই ওনার ঘরের কাঠের ভারী দরজাটা ভালো করে খিল ইটে বিছানায় শুয়ে সবে মাত্র চোখ বুঝেছেন। ওনার শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছিল। ঠিক তখনই
ঘরের দরজায় মৃদু আওয়াজ হলো। নিঝুম রাতে এই শব্দে নানা ভাইয়ের ঘুমটা ভেঙে গেল। উনি ধর করে উঠে জিজ্ঞেস করলেন, কে? দরজার উপাস থেকে স্টেশনের পুরনো খালাসি কাশিম মিয়ার চেনা গলা পাওয়া গেল। জামাল সাহেব, ঘুমান নাই তো? পাশের কোয়ার্টার থেকে বড়বাবু পাঠাইছেন, একটু জরুরি দরকার। নানা ভাই দরজা খুলতেই দেখলেন কাশিম মিয়া দাঁড়িয়ে আছে। ওনার হাতে একটা কাপড়ে ঢাকা মাটির হাঁড়ি, আর বাতাসে একটা তীব্র মাটির সুবাস। কাশিম মিয়া ফিস করে বললেন, জামাল সাহেব, বড় বাবুর ঘরে এত বছর পর আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছেন। উনি পাশের কোয়ার্টারে স্টেশন স্টাফদের জন্য শহর থেকে খাঁটি ছানার মিষ্টি নিয়ে আইছেন। এই যে আপনার ভাগের মিষ্টির হাঁড়ি। আর বড় বাবু কইলেন, আউটার সিগন্যাল কেবিনে যে পুরো সুলতান মিয়া ডিউটি করতেছে, ওনারে যেন এই মিষ্টির হাঁড়িটা একটু কষ্ট করে দিয়ে আসেন। বুড়ো মানুষটা সারা রাত একা থাকে, খুশি হইব। নানা ভাই দেখলেন হাড়ির ভেতরে রসালো ছানার মিষ্টির তীব্র সুবাস বের হচ্ছে। জামাল নানা ভাই ভাবলেন, বড়বাবুর খুশির দিন, আর মাত্র 10-15 মিনিটেরই তো পথ। সিগন্যাল কেবিনটা রেল লাইনের ওপারে। ছেলেবেলা থেকে আমাদের গ্রাম বাংলার মুরব্বীদের মুখে একটা কথা শুনে এসেছি, মাঝরাতে খোলা মিষ্টি জাতীয় জিনিস একা বহন করে পথ চলতে নেই, কারণ এসব জিনিসের প্রতি অলৌকিক কিছু শক্তির তীব্র আকর্ষণ থাকে। নানা ভাই তখন তরুণ, ওনার মাথায় এসব কুসংস্কার ছিল না। উনি ওনার হাতের ভারী মেটালের এভারেজি টর্চটা নিলেন, আর অন্য হাতে মিষ্টির হাঁড়িটা নিয়ে সেই কুচকুচে কালো অন্ধকারের মধ্যে বের হয়ে গেলেন। স্টেশন বিল্ডিং পার হয়ে নানা ভাই যখন আউটার লাইনের দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন চারিদিক এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ আর পায়ের নিচে পাথরের কর্মর শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। টর্চের তীব্র সাদা আলোটা ওনার সামনের রেল লাইনকে চিরে এগিয়ে যাচ্ছিল। লাইনের উপর দিয়ে কিছু দূর হাঁটার পর নানা ভাইয়ের প্রথম খটকা লাগলো। ওনার পরিষ্কার মনে হলো ওনার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। রেল লাইনের পাথরের উপর দিয়ে কেউ হাঁটলে যেরকম কর্মর শব্দ হয়, ঠিক ওনার পায়ের শব্দের টাইমিং মিলিয়ে আরেকটা পায়ের শব্দ হচ্ছে। নানা ভাই যখন একটু জোরে হাঁটছেন, পেছনের শব্দটাও জোরে হচ্ছে। নানা ভাই যখন থমকে দাঁড়াচ্ছেন, পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। নানা ভাই ভাবলেন, হয়তো কোনো পাহারাদার বা চেনা কেউ আসছে। উনি পেছন ঘুরে টর্চের আলো ফেলে ডাকলেন, কে? কাশেম মিয়া নাকি? কিন্তু টর্চের আলো এই কুচকুচে কালো অন্ধকারে ছাড়া পেছনে কাউকেই দেখা গেল না। চারিদিক একদম থমথমে। নানা ভাই মনে একটু সাহস এনে আবার হাঁটা শুরু করলেন, কিন্তু এবার আর পেছনের শব্দ নয়। আউটার সিগন্যালের ঠিক আগের একটা কালভার্টের কাছে আসতেই নানা ভাইয়ের টর্চের আলোর সামনে একটা অপয়ব ধরা পড়ল। লাইন ঘেঁষে একটা মরা শিমুল গাছের নিচে একটা লোক একদম অনড় দাঁড়িয়ে আছে। এই কুচকুচে কালো মাঝরাতে জনমানবহীন রেল লাইনে একটা লোককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নানা ভাইয়ের বুকের ভেতরটা চ্যাত করে উঠল। লোকটার পরনে ছিল একটা ধূসরিত পুরনো পাঞ্জাবি। নানা ভাই টর্চের আলোটা লোকটার মুখে ফেলতেই দেখলেন লোকটা একদম পলকহীন চোখে ওনার দিকে তাকিয়ে আছে। নানা ভাই কিছুটা ভয় পেলেও নিজেকে শক্ত রেখে লোকটাকে পার হয়ে সামনে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নানা ভাই যেই লোকটাকে পার হলেন, লোকটাও কোনো শব্দ ছাড়া একদম নিঃশব্দে নানা ভাইয়ের সাথে সাথে 2-3 হাত দূর থেকে হাঁটতে শুরু করলো। নানা ভাই এবার সোজা লোকটার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি কে ভাই? এই মাঝরাতে রেল লাইনে কি করছেন? লোকটা এক অদ্ভুত শুকনো খসখসে গলায় উত্তর দিল, আমি সামনেই থাকি। নানা ভাই
আবার জিজ্ঞেস করলেন, সামনে থাকেন তো এত রাতে ওই গাছের নিচে ভাবে দাঁড়িয়ে কি করছিলেন? লোকটা কোনো উত্তর না দিয়ে সোজা নানার হাতের মিষ্টির হাঁড়িটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোমার হাতের ওটা কি? খুব সুন্দর মিষ্টির ঘ্রাণ আসছে তো, মিষ্টি খাওয়াবো আমাকে? নানা ভাই গম্ভীর হয়ে বললেন, না, এটা আরেকজনের আমানত, ডিউটির খাতিরে আমি এটা করছি। আমানতের জিনিস থেকে আমি আপনাকে এক ফোঁটাও খাওয়াতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি মিষ্টি খেতে চান আমার সাথে স্টেশনে আসেন, সেখানে মিষ্টি আছে, আমি আপনাকে খাওয়াবো। কিন্তু লোকটা যেন স্টেশনে যাওয়ার কথা শুনতেই পেল না। সে জেদ ধরার মতো অদ্ভুত এক গোয়ার তুমি নিয়ে জোর গলায় বারবার বলতে লাগলো, না, আমি স্টেশনে যাব না, আমি এখানেই খাবো, আমাকে এখনই মিষ্টি দিন। লোকটার গলার আওয়াজটা আস্তে আস্তে মানুষের গলার স্বাভাবিকতা হারিয়ে কেমন যেন ভারী আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। যখন ওটার জোর করাটা একদম অতিরিক্ত পর্যায়ে চলে গেল এবং সে মিষ্টির হাঁড়িটার দিকে হাত বাড়াতে গেল, তখন নানা ভাই রাগে আর নিজের আত্মরক্ষার তাগিদে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। নানা ভাই ওনার ডান হাতটা শক্ত করে মুঠোতে ধরে নিজের পুরো শক্তি দিয়ে লোকটার চোয়াল লক্ষ্য করে সপাটে এক ঘুষি মারলেন। আর ঘুষিটা লাগার সাথে সাথেই এক অলৌকিক বিভীষিকা ঘটল। মনে হলো কোনো মানুষের মাংসে বা হাড়ের চোয়ালে নয়, বরং একটা কুচকুচে কালো শূন্যতার ভেতর নানার হাতটা গলে ঢুকে গেল। কোনো হাড় মাংসের স্পর্শই ওনার হাতে লাগলো না, অথচ প্রচন্ড এক অবশ করা হিমশীতল অনুভূতি ওনার আঙুল পেয়ে পুরো শরীরে চাবুকের মতো ছড়িয়ে পড়ল। আর ঘুষি খাওয়ার সাথে সাথেই সেই লোকটা ছিটকে গিয়ে লাইনের ধারের ঘন ঝোপঝাড়ের মধ্যে গিয়ে আছাড় খেয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই নানা ভাইয়ের পুরো গায়ে একটা তীব্র গরম ভাবের মতো অনুভূতি হলো, যেন কেউ ওনার গায়ের উপর জ্বলন্ত চুল্লির দরজা খুলে দিয়েছে। আর ওই ঝোপঝাড়ের ভেতর থেকে এক অবর্ণনীয় ভারী এবং গমগমে অশরীরী গলার আওয়াজ পুরো চারপাশ কাঁপিয়ে তীরের মতো ওনার কানের ভেতর বিঁধল। সেই অদৃশ্য অবয়বটা তীব্র ক্ষোভ আর প্রতিহিংসার সুরে চিৎকার করে বলে উঠল, এটা তুই ঠিক করিসনি জামাল, এর প্রতিশোধ আমি নিব। না ভাই চমকে উঠে ঝোপের দিকে টর্চের আলো ফেললেন, কিন্তু দেখলেন ঝোপের ভেতর কেউ নেই। লোকটা একদম শূন্যে গায়েব হয়ে গেছে। নানা ভাই তখন পুরো হাঁপাচ্ছেন, ওনার হাতটা তখনও বরফের মতো ঠান্ডা হয়ে কাঁপছে। উনি বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক মানুষের কাণ্ড না, কুচকুচে এই অন্ধকারে নির্ঘাত কোনো প্রেত বা খারাপ বাতাস ওনার পিছু নিয়েছে। নানা ভাই পকেট থেকে দ্রুত ওনার বিড়ির বান্ডেল আর দেশলাই বের করে একটা বিড়িতে আগুন ধরালেন এবং সেটা হাতে নিয়ে লাইনের ওপর দিয়ে হন হন করে হাঁটতে লাগলেন। কিন্তু সেই অদৃশ্য অবয়বের ফিস ফিসে ক্রুদ্ধ কণ্ঠস্বর, আমাকে মিষ্টি দে, আমাকে মিষ্টি দে, অনবরত ওনার মাথার ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। দাদা ভাই কোনো দিকে কান না দিয়ে শুধু বিড়িতে লম্বা টান দিচ্ছিলেন আর হাঁটছিলেন, যাতে আগুনের তেজটা কোনোভাবেই ওনার চারপাশ থেকে নিভে না যায়। এভাবে প্রায় 10 মিনিট হাঁটার পর নানা ভাই অবশেষে আউটার সিগন্যাল কেবিনে এসে পৌঁছালেন। কেবিনের ভেতরে বুড়ো সুলতান মিয়া হ্যারিকেন জ্বালিয়ে বসেছিলেন। নানা ভাই তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উনি কাঁপতে কাঁপতে সুলতান মিয়াকে মিষ্টির হাঁড়িটা দিয়ে রাস্তায় ওনার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বললেন। সব শুনে বুড়ো সুলতান মিয়ার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। সুলতান মিয়া নানার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, জামাল সাহেব, আপনি তো কোনো মানুষের পাল্লায় পড়েন নাই,
নির্ঘাত কোনো প্রেত বা অন্ধকার পথের খারাপ বাতাস আপনাকে ধরেছিল। আপনি ওকে আঘাত করেছেন, ওইটার শোধ নিবে। আপনি এক কাজ করেন, আমার এই জ্বলন্ত হ্যারিকেনটা সাথে নিয়ে যান। এই অন্ধকার পথের জিনিসগুলো আগুনের তেজ আর আলোর সম্মুখ দিয়ে সহজে আসতে পারে না। আগুনকে ওরা জমের মতো ভয় পায়। এই হ্যারিকেনটা উঁচিয়ে ধরে সাবধানে কোয়ার্টারে যান। নানা ভাই সুলতান মিয়াকে সব জানিয়ে ওনার জলজ্যান্ত হ্যারিকেনটা হাতে নিলেন এবং পকেট থেকে আরেকটা বিড়ি বের করে সেটা ধরিয়ে কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিলেন। ওনার এক হাতে ছিল টর্চ আর অন্য হাতে জ্বলন্ত হ্যারিকেন। কিন্তু ফেরার পথে আসল বিভীষিকা ওনার জন্য ওঁত পেতেছিল। নানা ভাই যখন মাঝ রাস্তায় এসেছেন, চারিদিকের বাতাস যেন হঠাৎ একদম থমকে গেল। ঝিল্লির ডাকও যেন বন্ধ হয়ে গেল। টর্চের আলো সোজা সামনে ফেলতেই নানা ভাইয়ের বুকের ভেতরটা ধরফর করে উঠল। উনি দেখলেন ওনার বড়জোর 20-25 হাত সামনে রেল লাইনের মাঝখানে কুচকুচে কালো বিশাল সাইজের এক কুৎসিত কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরের চোখ দুটো সাধারণ পশুর মতো ছিল না, ওগুলো জ্বলন্ত কয়লার মতো দগদগ করছিল। সে দূর থেকেই নানা ভাইকে লক্ষ্য করে দাঁত খিচিয়ে এক বিভৎস ভঙ্গিতে গর্জন করছিল। নানা ভাই বুঝতে পারলেন মিষ্টি না পেয়ে সেই খারাপ বাতাসটাই এবারে হিংস্র পশুর রূপ নিয়ে ওনার সামনে এসে পথ আটকে দাঁড়িয়েছে। ভয়ে নানার মেরুদণ্ড দিয়ে একটা হাড় হিম করা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু নানা ভাই সুলতান মিয়ার কথাগুলো মনে মনে আওড়াতে লাগলেন। এরা আগুনকে ভয় পায়। নানা ভাই ওটার চোখের দিকে টর্চের তীব্র আলোটা ফিক্সড রাখলেন আর অন্য হাতে জ্বলন্ত হ্যারিকেন আর বিড়িটা উঁচিয়ে ধরে নিজের পুরো মানসিক শক্তি এক করে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এক চুলো নিজের রাস্তা থেকে না নড়ে উনি সোজা ওটার চোখের দিকে তাকিয়ে সেই আগুনের তেজ সাথে নিয়ে বুক ফুলিয়ে হেঁটে যেতে লাগলেন। ঠিক তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। নানা ভাই যখন কুকুরটার একদম কাছাকাছি পৌঁছাতে যাবেন, ঠিক তখনই ওনার পেছনের ডাউন লাইনের দূর থেকে একটা মৃদু ঘর ঘরে শব্দ ভেসে এলো। নানা ভাই আর চোখে তাকিয়ে দেখলেন রেল লাইনের একটা ট্রলি ঠেলে রাতের পাহারাদার আর কিছু গ্যাং স্টাফ লণ্ঠন হাতে ওই পথ দিয়ে স্টেশন থেকে আসছে। মানুষের সেই কোলাহল, পায়ের আওয়াজ আর লণ্ঠনের আলো চোখের পলকে ওই লাইনের উপর এসে পড়তেই কুকুর রূপী সেই অশুভ ছায়াটা একটা তীব্র গোঙানি দিয়ে লাইনের পাশের অন্ধকারের মধ্যে লাফ দিয়ে উধাও হয়ে গেল। পাহারাদারদের ঠিক ওই সময়ে ওখানে এসে পড়াটাই ছিল নানার জন্য পরম সৌভাগ্য। নইলে হয়তো সেই হিংস্র পশুটা নানাকে একা পেয়ে বড় কোনো ক্ষতি করে ফেলত। নানা ভাই আর একটু সময় নষ্ট না করে পাহারাদারদের সাথে সাথে এক প্রকার দৌড়ে কোয়ার্টারের দিকে চলে এলেন এবং নিজের রুমে এসে ঢুকে কাঠের প্রধান দরজাটা সজোরে বন্ধ করে শক্ত করে খিল এঁটে দিলেন। ভেতরে এসে উনি সুলতান মিয়ার সেই কেরোসিনের হ্যারিকেনটার আলো একদম বাড়িয়ে নিজের ঠিক পাশে এনে রাখলেন। সারা রাত ওনার চোখ আর বন্ধ হয়নি। অবশেষে যখন ভোর হলো, সকালের দিকে ওনার শিফট শেষ হতেই উনি আর কোয়ার্টারে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। বাসায় পৌঁছে নানা ভাই ওনার মাকে রাতের পুরো ঘটনাটা খুলে বললেন। সব শুনে নানা ভাইয়ের মা ভয়ে শিউরে উঠলেন আর বললেন, সর্বনাশ জামাল, তুই তো কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়িসনি। তুই নির্ঘাত কোনো খবিশের খপ্পরে পড়েছিলি। মিষ্টির সুবাস, ওদের তীব্র টানে। মা ওনাকে খুব সাবধানে থাকতে বললেন এবং দোয়া পড়ে ফোঁ দিয়ে দিলেন। সরকারি চাকরি, তাই নানা ভাইকে আবার ওনার ডিউটিতে ফিরতেই হলো।
দেখতে দেখতে দিন শেষ হয়ে আবারও রাত নেমে এলো। সারা রাত জংশনের ডিউটি শেষ করে ভোর রাতের দিকে নানা ভাই যখন ক্লান্ত শরীর নিয়ে কোয়ার্টারে নিজের ঘরে ফিরলেন, তখন রাত আনুমানিক 3টা। নানা ভাই ঘরে ঢুকে দরজা আটকে চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। সারাদিনের ধকল ও মানসিক ক্লান্তির কারণে বিছানায় গা এলিয়ে দিতেই ওনার চোখটা লেগে এসেছিল। উনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই পুরো ঘরের নিস্তব্ধতা চিরে বাইরের লাইন থেকে ওনার কানে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। কুচকুচে কালো মাঝরাতে জনমানবহীন নির্জন রেল লাইনের ওপর কি যেন শুকনো পাতা বা খড়কুটো ঝাড়ু দিচ্ছে। নিঝুম রাতে একঘেয়ে খসখসে শব্দটা ওনার ঘুমের ভেতর ক্রমাগত হানা দিতে লাগলো। নানা ভাইকে বিভ্রান্ত ও প্রভাবিত করার জন্যই যেন শব্দটা সামনে চলে যাচ্ছিল। শব্দের তীব্রতায় ওনার গভীর ঘুমটা একসময় ভেঙে গেল। চোখ মেলেও নানা ভাই শুনতে পেলেন শব্দটা তখনও বাইরে থেকে আসছে। এই মাঝরাতে এমন একটা শব্দ ওনার কানে এতটাই অদ্ভুত লাগছিল যে উনি আর শুয়ে থাকতে পারলেন না। নানা ভাই ভাবলেন, এই মাঝরাতে রেল লাইনের উপরে ঝাড়ু দেওয়ার মতো পাগল কে হতে পারে? রেলের ঝাড়ুদারদের তো এত রাতে কোনো ডিউটি থাকে না। কৌতূহল আর বিরক্তি সামলাতে না পেরে নানা ভাই বিছানা থেকে উঠলেন। কোয়ার্টারে ঘরের ভারী কাঠের জানলাটার খিল খুলে উনি বাইরে তাকালেন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে উনি চোখ কুঁচকে ভালো করে লক্ষ্য করে দেখলেন, স্টেশনের লাইনের ওপর একজন মানুষ ঝুঁকে পড়ে কাঠি ঝাড়ু দিয়ে খুব মন দিয়ে লাইনের পাথরগুলো ঝাড়ু দিচ্ছে। ওনার পরনে ধুলি ধূসরিত পুরনো একটা পাঞ্জাবি টাইপের কিছু, কিন্তু চারিদিকের অন্ধকারের কারণে ওনার চেহারাটা কোনোভাবেই পরিষ্কার বোঝা যাচ্ছিল না। নানা ভাই জানালা দিয়ে মুখ বাড়িয়ে এক অদ্ভুত ঘোরের বসে চিৎকার করে বলতে লাগলেন, কে ওখানে? এই মাঝরাতে কি করিস লাইনে? কিসের প্রতিশোধ নিবি তুই? আয় আমার সামনে আয়। কিন্তু ওনার প্রশ্নে সে ঝাড়ুদার কোনো সাড়া দেয় না। সেও ভাবেই এক লয়ে ঝাড়ু দিয়ে চলল। ওটার ওই অদ্ভুত নীরবতা দেখে নানা ভাই আর ঘরে বসে থাকতে পারলেন না। উনি ওনার হাতের সেই ভারী মেটালের এভারেডি টর্চ লাইটটা নিলেন। ঘরের প্রধান দরজাটা খুলে একাই সেই কুচকুচে কালো অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লেন। নানা ভাই যখন দরজা খুলে বাইরে পা রাখলেন, ওনার মগজে তখন এক অদ্ভুত অলৌকিক ঘোর কাজ করছিল। ওনার মাথায় আগের রাতের কোনো চিন্তাই আসছিল না। ওনার মনে শুধু একটাই জেদ কাজ করছিল, যে কোনো মূল্যে এই ঝাড়ুদারের কাছে যেতে হবে এবং ওকে তা জানতে হবে। নানা ভাই রেল লাইনের পাথরের ওপর নেমে টর্চের তীব্র আলোটা সরাসরি ওই ঝাড়ুদারটার উপরে ফেললেন। আলোটা পড়তেই লোকটা ঝাড়ু দেওয়া বন্ধ করলো না, বরং সে ওভাবে লাইনের পাথর ঝাড়ু দিতে দিতেই খুব স্বাভাবিক গতিতে সামনের দিকে এগোতে লাগলো। নানা ভাই ওনার কাছে যাওয়ার চেষ্টা করতে একটু জোরে পা চালালেন, কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। নানা ভাই যখন একটু জোরে হাঁটছেন, তখনও ওনার সামনের দূরত্বটা কমছে না, বরং ওটা আরো বেড়ে যাচ্ছে। নানা ভাই লাইনের উপর প্রায় দৌড়াতে শুরু করলেন। লোকটা কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই আগের মতোই স্বাভাবিক গতিতে ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দিয়ে যাচ্ছে, অথচ নানার সাথে ওনার দূরত্বটা ক্রমাগত কোনো এক অলৌকিক কারণে আরো বাড়ছে। যেন নানা এক অদ্ভুত আকর্ষণে অন্ধকারের গভীরে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন, তাকে টেনে নিয়ে যাচ্ছে। ওনারা হাঁটতে হাঁটতে কখন যে সেই চেনা মরা শিমুল গাছটার কাছাকাছি চলে এসেছেন, নানা ভাইয়ের নিজেরও সেই খেয়াল ছিল না। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটা জোরালো ধাক্কা এসে পড়ল নানা ভাইয়ের পিঠে। নানা ভাই চমকে উঠে যেন এক গভীর স্বপ্ন বা ঘোর থেকে
করে জেগে উঠলেন। ওনার হাতের টর্চের আলোটা মাটিতে পড়ে গেল। ওনার ভেতরে সেই তীব্র ঘোরটা এক সেকেন্ডে কেটে গেল। নানা ভাই তখন পূর্ণ হুঁশে ফিরে চারিদিকে তাকালেন। ওনার কলিজা শুকিয়ে গেল। উনি দেখলেন ওনার সামনে কোনো ঝাড়ুদার নেই, চারপাশে একদম ফাঁপা আর জনমানবহীন। উনি ঠিক ওনার সেই চেনা মরা শিমুল গাছটার নিচে দাঁড়িয়ে আছেন, যেখানে প্রথম রাতে ওনাকে সেই বিভীষিকা তাড়া করেছিল। আর ওনার ঠিক পাশে টর্চ আর লণ্ঠন হাতে হাঁপাচ্ছেন স্টেশনেরই পুরনো খালাসি কাশেম মিয়া। আর ওনার সাথে আছেন জংশনের আরেকজন নৈশ প্রহরী। কাশেম মিয়া আর কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে এক বুক আতঙ্ক নিয়ে বললেন, জামাল ভাই, জামাল ভাই, আপনি এত রাতে এখানে কি করছেন? কি হচ্ছে আপনার? নানা ভাই তখনও কাঁপছেন। ওনার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কাশেম মিয়া তখন হাঁপাতে হাঁপাতে বললেন, জামাল ভাই, রাত 3:15টার দিকে আমি কোয়ার্টারের বারান্দার দিকে আসছিলাম। হঠাৎ দেখি আপনি আপনার নিজের ঘরের প্রধান দরজাটা খুলে এক অদ্ভুত ঘরের মধ্যে কার সাথে যেন একা একা জোরে জোরে চিৎকার করতে করতে বারান্দা দিয়ে বের হয়ে চলে গেলেন। আপনি শূন্যে হাত নেড়ে বলছিলেন, আয় সামনে আয়, কার প্রতিশোধ নিবি তুই? আমি অবাক হয়ে আপনাকে ডাকলাম, কিন্তু আপনি আমার কথায় কোনো সাড়াই দিলেন না। আপনি সোজা রেল লাইনের উপর নেমে ওই কুচকুচে অন্ধকারের দিকে হন হন করে হাঁটা শুরু করলেন। আপনার এই অদ্ভুত আচরণ দেখে আমার বুকের ভেতরটা ছেদ করে ওঠে। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে পাশের ঘর থেকে এই পাহারাদার ভাইকে ডেকে তুললাম। আমরা দুজন লণ্ঠন আর টর্চ নিয়ে আপনার পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। আমরা লাইনের ওপর দিয়ে আসার সময় আপনাকে কতবার যে পেছন থেকে ডেকেছি, আপনি একবারও পেছনের দিকে তাকাননি, সাড়াও দেননি। আপনি এক নাগাড়ে এই মরা শিমুল গাছের দিকে হেঁটে আসছিলেন। একদম শেষ মুহূর্তে এসে আমরা আপনাকে দৌড়ে ধরলাম। জামাল ভাই, কার সাথে কথা বলছিলেন? হাঁটছিলেন কার সাথে? কাশেম মিয়ার এই বাস্তব কথাগুলো শোনার সাথে সাথেই নানা ভাইয়ের মাথার ভেতর এক প্রচন্ড বিস্ফোরণ হলো। ওনার মনে পড়ে গেল প্রথম রাতের সেই ভয়ঙ্কর হুমকিটা। সেই ধুলি ধূসরিত পাঞ্জাবি পরা অবয়বটা ওনাকে বলেছিল সেই প্রতিশোধ অবশ্যই নেবে। নানা ভাই এক মুহূর্তে বুঝতে পারলেন এই ঝাড়ুদার অন্য কেউ ছিল না, ওটা ছিল সেই অসন্তুষ্ট আত্মার প্রতিশোধের মায়াজাল, যা ওনাকে সম্মোহন করে টেনে এনেছিল এই মরা শিমুল তলায়। ওনার শরীরটা ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে এলো। ওনার চোখের সামনে চারিদিকে রেল লাইন আর মরা শিমুল গাছটা লাটিমের মতো ঘুরতে লাগলো। উনি তীব্র এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে কাশেম মিয়ার কোলের উপর লুটিয়ে পড়লেন। এই ঘটনার পর আমার নানা ভাই রেলওয়ের সেই চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজের গ্রামে ফিরে আসেন। ছাতিয়ান গ্রাম স্টেশনে উনি আর একটা রাতও কাটাননি। আজ এত বছর পর যখন পুরো ঘটনাটি চিন্তা করি, তখন বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে সময় যদি কাশেম মিয়া ঠিক সময়ে বারান্দায় না আসতো আর নানা ভাইকে ওইভাবে চিৎকার করতে করতে বের হতে না দেখতো, তাহলে হয়তো নানা ভাই সেদিন ওই মরা শিমুল গাছ তলার অন্ধকার থেকে আর বেঁচে ফিরতেন না। সেই অশরীরী জিনিসটা ওনার প্রতিশোধ ঠিকই তুলে নিত। সেই রাতে নানা ভাই আসলে কার ঝাড়ুদের শব্দে ঘর থেকে বের হয়েছিলেন, আর কাশেম মিয়া না থাকলে কি ঘটত? এই রহস্য আজ 60 বছর পরেও অমীমাংসিত। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুষ্ঠানে আপনাদের নিজের কণ্ঠে শ্রোতাদের পড়ে শোনানোর জন্য বিশেষ অনুরোধ রইল। লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে দয়া করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের পরিবারে এরকম আরো অনেক লোমহর্ষক এবং বাস্তব ঘটনা ঘটেছে, যা আমাদের মুরব্বীদের জীবনের সাথে সরাসরি জড়িত। ভবিষ্যতে সময় এবং সুযোগ পেলে অবশ্যই সেগুলো শেয়ার করব। ভূত.com পরিবারের জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন। এই বলেই ঘটনাটি শেষ করেছেন মাসুম, ঢাকা।
মিরপুর থেকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আরো বেশি ঘটনা প্রত্যাশা করি আপনার কাছ থেকে। আশা করছি ভবিষ্যতে আপনি ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। জুজু আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. You will never be. .com. The fear returns with Russell. Welcome back. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার প্রকাশ না করার অনুরোধ রইল। সুতরাং আমি এসব কিছুই প্রকাশ করছি না। তিনি লিখছেন, আমি মিরপুর সরকারি বাংলা কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগে অধ্যয়নরত। পড়ালেখা ও নানান ব্যস্ততার জন্য স্টুডিওতে যাওয়া সম্ভব নয় এবং তার উপরে রাসেল ভাইয়ের তারপরে তিনি বেশ প্রশংসা করেছেন, আমি সেটা বাদ দিয়ে যাচ্ছি। তারপরে তিনি লিখছেন যে এজন্যই লিখে পাঠাচ্ছি। যে ঘটনাটি বলতে যাচ্ছি অনেক দিন ধরে লিখব করে লেখা হয়ে উঠছিল না। আজকে সময় নিয়ে লিখতে বসলাম। প্রকাশিত হলে অথবা না হলে আমাকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আশা করি। ঘটনাটি আমার সাথে না ঘটলেও যার সাথে ঘটেছে তার কাছ থেকেই নেয়া এবং কিছুটা মর্মান্তিক, এবং সেটার সাক্ষী আমি নিজেও। সময় বেশি নষ্ট না করে ঘটনায় চলে যাচ্ছি। যখন ঘটনাটি ঘটে তখন আমি এসএসসি পরীক্ষা শেষ করেছি। পৃথিবীব্যাপী তখন চলছে কোভিড-19 মরণ খেলা। আমাদের দেশে তখনও সবকিছু শান্ত। কোভিড-19 নিয়ে তেমন কোনো উপশম পাওয়া যায়নি বললেই চলে। পরীক্ষা শেষ হয়েছে বিধায় আমার বন্ধু অর্থ কয়েকদিন আগে বলল, এবার চল আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়া যাক। আমি বললাম, বাড়িতে থেকে আমল করলেও তো চলবে, আমি অত দূরে কি আমল করবো কেন? অর্থ তখন বিভিন্ন যুক্তি, উপকার ইত্যাদি বলতে লাগলো। আরো বলল আলসেমি ছেড়ে রওনা দিতে। তাই ভাবলাম ছুটির সময়টাকে আল্লাহর কাজেই ব্যয় করব। যথারীতি চিল্লা দেওয়ার জন্য রওনা হই। আমার এবং আমার আশেপাশের কয়েক গ্রামের চেনা কয়েকজন সঙ্গী আছেন আমাদের সঙ্গে। বেশ কয়েকজন ছেলেও আছে যারা আমার সমবয়সী। আমাদের মসজিদের হুজুর সাহেব আমাদের সঙ্গে রওনা দিয়েছেন। প্রত্যেকেই পাঞ্জাবি আর পায়জামা পরে আছেন। তবে প্রচন্ড গরমে অনেকেই ঘেমে ভিজে গেছেন। আমিও ঘেমে ভিজে একাকার। আসলে সিদ্ধান্ত হয়েছিল ফজরের নামাজের পর নাস্তা খেয়েই সবাই রওনা দেবো 8টার দিকে। কিন্তু বাঙালি বলে কথা, বাঙালিরা বরাবরই সময়ের দিকে খেয়াল রাখে না। দেরি হয়েই গেল। বাস ছাড়লো সকাল 10টায়। অনেকক্ষণ ধরে বাস এক জায়গায় দাঁড়িয়েছিল, তাই প্রচুর গরম এবং অস্বস্তি লাগছিল। থেমে থাকা বাসে বসে থাকাটাও খুব বিরক্তিকর। এখন বাস ছাড়ার পর বাসের জানালা খুলে দেয়ায় বাতাস লাগছিল। সেই বাতাসে নিজের শরীর ঠান্ডা করতে লাগলাম। চলন্ত বাসে বসে বসে এতক্ষণে একটু স্বস্তি পাচ্ছি। দীর্ঘ সফর শেষে আমাদের প্রথম মসজিদটাতে এসে পৌঁছালাম। মসজিদটা সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। আশেপাশে 10-12টা বাড়ির বেশি কোনো বাড়িঘর নেই। আশেপাশের অন্যান্য গ্রাম অনেকটা দূরে। চারিদিকে সবুজে ঘেরা এই গ্রামটা। প্রচুর বাতাস আসে সারাক্ষণ। মসজিদের পাশে একটি বাঁশ বাগান। কিন্তু পরিবেশটা যতই নির্জন হোক না কেন, মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মসজিদে আমাদের জিনিসপত্র নির্দিষ্ট এক জায়গায় রাখলাম। সেদিন থেকে শুরু হলো আল্লাহর পথে কাজ করা
আর দিনরাত আমল করা। এরই মাঝে বেশ কয়েকজনের সাথে পরিচিত হয়ে গিয়েছিলাম। সবাই খুব মিশুক, তবে একটা ছেলে আমার সমবয়সী, তার নাম আলতাফ। লক্ষ্য করলাম খুব গম্ভীর এবং খুব কম কথা বলে, কারোর সাথে তেমন একটা মেশে না। এক সপ্তাহ চলে গেল। আমরা নির্দিষ্ট সময় পর পর মসজিদ বদলাতে লাগলাম। একের পর এক মসজিদ বদলাচ্ছি, কিন্তু আলতাফের আচরণ বদলায়নি। এক সপ্তাহ যাওয়ার পরও যখন ছেলেটার সাথে ভাব করা হয়ে উঠছিল না, তখন একদিন কথা বলার নিমিত্তে ছেলেটার কাছে গেলাম। আমি তাকে নাম জিজ্ঞাসা করতে ছেলেটি এক কথায় জবাব দিল, আলতাফ। শুধুমাত্র তার নিজের নামটাই বলল, আর আমার নামটাও জানতে চাইল না। ওর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও কথা বলতে চাচ্ছে না, কিন্তু আমি মনে মনে সংকল্প করেই নিয়েছি তার সাথে কথা বলবই। তাই কথা বলতে লাগলাম। আমি আবার বললাম, আমার নাম জিজ্ঞেস করবে না? আলতাফ একটু চুপ থেকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমি আমার নাম বললাম। আলতাফ শুধু ও বলে চুপ হয়ে গেল। কিছুটা অবাক হলাম, হতাশও হলাম, কারণ গত এক সপ্তাহে সবাই সবার নাম পরিচয় জেনে গেছে, কিন্তু আলতাফ এতটাই উদাসীন যে আমার নামও জানে না। মনে মনে ভাবতে লাগলাম, এই ছেলে মনে হয় বেশি কথা বলার ছেলে না। তবু ওই দিন কিছুক্ষণ কথা বললাম, তারপর চলে আসলাম, কারণ আমি যা জিজ্ঞেস করি সে শুধু সেই প্রশ্নেরই উত্তর দেয়, এর বাইরে একটা কথাও বলে না। ধীরে ধীরে আমার প্রশ্নের ভান্ডার ফুরিয়ে গেল, যে জন্য প্রস্থান করলাম। এরপর 2 দিন চলে গেছে। আলতাফের সাথে টুকিটাকি কথা হয়েছে, তবে আলতাফের সাথে যতই কথা বলি মনে হয় ছেলেটা কোনো একটা কারণে মন মরা হয়ে আছে, বা এমন কিছু একটাও মনে লুকিয়ে রেখেছে যার জন্য কষ্ট পাচ্ছে। তাই ওকে একদিন জিজ্ঞেস করলাম, আলতাফ, তুমি এরকম চুপচাপ থাকো কেন? তুমি কি ছোটবেলা থেকে এরকম? আলতাফ একটু ঠান্ডা ও শান্ত স্বরে বলল, ছোটবেলা থেকে এমন না। আমি আবারও জিজ্ঞেস করলাম, তাহলে? সে বলল, আমার সাথে কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমার এখন আর কথা বলতে ইচ্ছে করে না। আমি ভাবলাম হয়তো পারিবারিক কোনো ঝামেলা হয়েছে যার জন্য এমন গম্ভীর হয়ে গেছে। জানার প্রচুর কৌতূহল হলো আমার। কৌতূহল দমন না করতে পেরে জিজ্ঞেস করলাম, তোমার সাথে কি হয়েছিল, বলবে আমাকে? সে একটু সময় নিয়ে আমার দিকে চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইল। তার চোখের নিচে কালি পড়েছে, মনে হচ্ছে রাতে ঘুমায় না বেশ অনেক দিন। আমি ওকে দেখে বারবার ওর মাঝে কিছু না কিছু নতুনত্ব খুঁজে পাই। একটা দীর্ঘশ্বাস নিয়ে আলতাফ আমাকে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করলো। আমি নীরব এবং আগ্রহী শ্রোতার মতো তার সবটা ঘটনা শুনতে আরম্ভ করলাম। আলতাফ বলে চলল, 6 মাস আগে আমার বাবা মা মারা যায়। ওনারা মারা যাওয়ার কারণ আমি খুঁজে পাইনি, তবে ওনারা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে কিছু অদ্ভুত কাণ্ড ঘটতো আমাদের ঘরে। যেমন দরজার বাইরে কেউ নাম ধরে ডাকতো, মাঝরাতে ঘরের চালে কেউ ঢিল ছুটতো, আরো অদ্ভুত কাণ্ড কারখানা। এসবের কোনো কারণ খুঁজে পেতাম না। বাবা মা মারা যাবার পর আমার চাচা আমাদের বাড়ি ঘর সব নিয়ে নেবার চক্রান্ত করে। প্রতিদিনই আমাকে বাড়ি ঘর বিক্রি করে দিতে বলতো, কিন্তু আমি সেটা না করায় আমার প্রতি রাগ দেখিয়ে চলে যেত। অন্যদিকে প্রতি রাতে টিনের চালে ঢিল পড়ার শব্দ বেড়ে যেতে লাগলো। রাতে ডাকাডাকি করাটাও বেড়ে গেল। একদিন রাতে শুনলাম আমার মা আমাকে বাইরে থেকে ডাকছেন। আমি ঘুমের ঘরে দরজার কাছে গিয়ে দরজা খুলে ফেলেছি প্রায়। এমন মুহূর্তে মনে পড়লো, আমার মা বাবা তো বেঁচে নেই, তাহলে কি আমাকে ডাকছে? প্রচন্ড ভয় গ্রাস করলো তখন। সাথে সাথেই আমি দরজা না খুলে দৌড়ে ঘরের ভেতরে যেয়ে গুটিসুটি মেরে বসে থাকি। আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম। পরের দিন সকালে মাদ্রাসায় গিয়ে আমার মাদ্রাসার হুজুরকে সবটা খুলে বলি। তারপর হুজুর আমার সঙ্গে আমার বাড়িতে আসলেন, বাড়ির চারপাশ দেখলেন এবং ঘরের ভেতরে ঢুকেই বলে উঠলেন, সর্বনাশ, তোমাদের তো কালো জাদু করা হয়েছে। তোমাদের মেরে ফেলাই হলো এই জাদুর উদ্দেশ্য। কয়েকটা জিনও চালান করা হয়েছে তোমাদের এই বাড়িতে।
এইসব জিন মূলত রক্ত পান করে। আমি হুজুরকে বললাম, আমার মা বাবাও কি তাহলে এই জাদুর জন্যই মারা গেছেন? হুজুর বললেন, হ্যাঁ, ওনারা এই কালো জাদু দ্বারাই যে জিন ডাকা হয়েছিল তাদের কারণেই মারা গেছেন। এখন এই জাদুর শেষ লক্ষ্য তুমি। আমি অনেক ভয় পেয়ে গেলাম। হুজুরকে বললাম, হুজুর, এর কোনো প্রতিকার নেই? হুজুর বললেন, দেখো আলতাফ, এর একটা প্রতিকার হলো তাবিজগুলো বের করে ফেলে দেয়া আর কোরআন পড়ে ঘরকে পাক করা। তারপর আমি আর হুজুর অজু করে ঘরের বিভিন্ন জায়গা খুঁজতে লাগলাম। এক এক করে বের হয়ে আসতে লাগলো 25টা তাবিজ। সে সকল তাবিজ হুজুর নিয়ে গিয়ে নষ্ট করে দিলেন। তারপর একটানা কোরআন মজিদ পড়তে লাগলাম ঘরে। সেদিন রাতে আর কোনো সমস্যা হয়নি আমার সাথে, কিন্তু পরের রাত থেকে আবার সমস্যার শুরু। তবে এবার ঢিল পড়া না, এবার শুধু আমাকে আমার মা বাবা ডাকতো। হুজুরকে এই সমস্যার কথা বললাম। হুজুর আমাকে বললেন, ওই সবটাকে সাড়া দিও না, আর আল্লাহর রাস্তায় চিল্লা দাও। তার জন্য চিল্লায় বের হয়েছে। এবারে চিল্লা হলো আমার দ্বিতীয় চিল্লা। এইটুকু বলার মাঝে আলতাফের চোখে পানি আর এক অজানা ভয় স্পষ্ট দৃশ্যমান ছিল। আমারও খারাপ লাগলো আলতাফের মুখে ওর কাহিনী শুনে। ওর কথা বলার মাঝে এমন কিছু একটা ছিল যা বারবার ওর কথার সত্যতা প্রমাণ করে দিচ্ছিল। এখনো কি সমস্যা হচ্ছে কিনা জানার জন্য আমি বললাম, আলতাফ, কালো জাদু কি করেছিল আর সমস্যা কি এখনো হয়? আলতাফ বলল, আমার চাচা সম্পত্তি হাসিল করার জন্য কালো জাদু করেছিল। আমি আবার বললাম, বললে না তো সমস্যা এখনো হয় কিনা? আলতাফ হ্যাঁ সূচক সম্মতি দিল, সমস্যা এখনো হয়। প্রতি রাতে শুনতে পাই ওই ডাক, প্রতি রাতেই শুনি, ভয় হয়। কোনদিন জানি না সম্মোহিতের মতো দরজা খুলে যদি বাইরে চলে যাই। প্রতি রাতে শুনতে পাই ওই ডাক। আলতাফের কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল, আর ভয়ও পেলাম। আলতাফের প্রতি সমবেদনা জেগে উঠল মনে। সম্পদ হাসিল করার জন্য কালো জাদুর মতো ঘৃণ্য কাজও মানুষ করতে পারে, যে সত্যি নিকৃষ্ট একটি কাজ। তাকে সান্ত্বনা দিয়ে সেদিন চলে আসলাম। এরপর বেশ কয়েকদিন আলতাফের সাথে কথা হলো। এখন কিছু কথা বলেও আমার সাথে। কদিন সকালে ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠলাম, টয়লেটের ধারে লোকজনের কোলাহল শুনতে পেলাম। কি হয়েছে দেখার জন্য যেতে আমার শরীর শিউরে ওঠে। দেখি আলতাফ মাটিতে পড়ে আছে, পুরোটা শরীর ফ্যাকাশে, এক ফোঁটা রক্ত নেই শরীরে। ওর সাথে কি হয়েছে সেটা আর কেউ না জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। হয়তো রাতে ডাক শুনে সম্মোহিতের মতো দরজা খুলে বাইরে চলে এসেছিল, তাই আজ ওর এই পরিণতি। দুপুরটা জল চোখ বেয়ে নেমে আসলো। এই ঘটনার পরপরই আমরা ওকে নিয়ে চলে আসি গ্রামে। তারপর মসজিদের পাশেই তাকে কবরস্থ করা হয়। কালো জাদুর কবলে পড়ে অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ। কালো জাদু যাদের উপর করা হয়, যারা এর ভিকটিম, তারাই জানেন এটা তাদের কতটা ক্ষতি করে। তাদের পরিবার, বন্ধু, আশেপাশের সবার জন্যই কতটা প্রভাব বিস্তার করে সেটি। কেউ এর থেকে বেরিয়ে আসতে পারলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা আমার জানা নেই। এই ছিল ঘটনা। ভয়ের হয়তো না, ভয়ের না হলেও যাদের সাথে ঘটে তারাই জানে এর মর্মান্তিকতা কতটুকু। পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। এটা পড়ে শোনানো হলে আমাকে প্লিজ জানিয়ে দেবেন। আমার কাছে আরো ঘটনা আছে, এটি সিলেক্টেড হলে পরবর্তীতে সেই ঘটনাগুলো পাঠাতেও আগ্রহী হব। ধন্যবাদ সবাইকে ঘটনাটি ধৈর্য সহকারে শোনার জন্য। আর
রাসেল ভাইকে ধন্যবাদ ঘটনাটি পড়ার জন্য। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যেহেতু তার নাম, ঠিকানা সবকিছুই বলতে তিনি নিষেধ করেছেন, সেজন্য আমি কোনো কিছুই বলছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাবো, এবং আমি খুবই আনন্দিত যে বিভিন্ন জায়গা থেকে আমি ঘটনা পাই। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখনকার যে ইমেল অ্যাড্রেস সেটি হচ্ছে russell@bhoot.com.pd। এছাড়াও russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে আপনি পাঠাতে পারেন। আপনার যেটা সুবিধা হয়, আপনার যেটা ভালো মনে হয়, আপনি সেখানেই ঘটনা পাঠাবেন, কোনো সমস্যা নেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। দেখতে পাবে না কোনো, এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? Voot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব ইমেইলের পরে। এবার সরাসরি চলে যেতে চাই অডিও ক্লিপ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার জেলা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায়। কিছু কারণবশত আমি আমার নাম এবং আমার ঘটনায় ব্যবহৃত নামগুলো ছদ্মনাম আকারে প্রকাশ করছি। দিনাজপুর জেলা বীরগঞ্জ থানার একটি নিভৃত গ্রাম, চারপাশে গাছগাছালিতে ঘেরা, শান্ত ও নিরিবিলি। এই গ্রামে বাস করেন আলম ভাই, পেশায় জেলে। অত্যন্ত সহজ সরল এবং দরিদ্র একজন মানুষ। নদীতে জাল ফেলেই তার সংসার চলে। গ্রামের এক পরিচিত কবিরাজের সাথে তার বেশ সখ্যতা গড়ে উঠেছিল। সেদিন ছিল অমাবস্যার কাছাকাছি কোনো এক অন্ধকার রাত। চারিদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ। এমন রাতে আলম ভাই এবং তার বন্ধু কবিরাজ মিলে বেরিয়েছিলেন মাছ ধরতে। খালি ধারে ঘুটঘুটে অন্ধকারের মাঝে হঠাৎ কবিরাজ ইশারা করে কিছুটা দূরে একটা জায়গা দেখিয়ে আলম ভাইকে বললেন, ভাইজান, ওইখানে আমার একটা পয়সা রাখা আছে, ঠিক ওই যে জায়গাটায়, আমাকে একটু এনে দিবেন? সহজ সরল আলম ভাই কোনো কিছু না ভেবেই অন্ধকারে হাত দিয়ে সেই পয়সাটা তুলে আনলেন। পয়সাটা ছিল বেশ ভারী এবং অনেক পুরানো। তিনি খুশি মনে এনে সেটি কবিরাজের হাতে তুলে দিলেন। রাত্রে মাছ ধরা শেষ করে ভোরের আলো ফোটার আগে আলম ভাই নিজের বাড়িতে ফিরে এলেন। কিন্তু সকাল হতে তার পরিবারের লোকজনের চোখে পড়ল এক অদ্ভুত পরিবর্তন। আলম ভাই সেই চেনা রূপ আর নেই। তার চোখ দুটি অস্বাভাবিক বড় হয়ে আছে, দৃষ্টি স্থির। তিনি আর নিজের মাতৃভাষায় কথা বলছেন না, বরং অনঙ্গল হিন্দি ভাষায় অদ্ভুত সব কথা বলে চলছেন। এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লে বাড়ির উঠানে গ্রামের মানুষ ভিড় জমায়। সবার একটাই ধারণা, নিশ্চয়ই রাতের বেলা খালপাড়ে আলম ভাই কোনো অশুভ শক্তি বা জিনের আছর হয়েছে। প্রথমে গ্রামের এক সাধারণ কবিরাজকে ডাকা হলো, কিন্তু তিনি আলম ভাইয়ের অবস্থা দেখে ভয়ে পিছিয়ে গেলেন। জানান এটি তার সাধ্যের বাইরে। এরপর আলম ভাইয়ের বড় ভাই সিদ্ধান্ত নিলেন তাকে হাসপাতালে নিতে হবে। 3 দিন হাসপাতালে বিছানায় শুয়ে থাকার পরও তার অবস্থার কোনো উন্নতি হলো না। বাধ্য হয়ে তাকে আবার বাড়িতে ফিরে আনা হলো। বাড়িতে আনার পর তার অস্বাভাবিকতা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। এরপর ডাকা হলো আরেকজন কবিরাজকে। রাত তখন ঠিক 12টা। চারিদিকে পিনপতন নীরবতা। হারিকেনে অনুজ্জ্বল আলোয় উঠানে জায়নামাজ বিছানো হলো। তুলে আসে 2 জন মানুষকে বসানো হলো সেই জায়নামাজে। শুরু হলো কবিরাজের অদ্ভুত সব মন্ত্রপাঠ। কিছুক্ষণ পর ওই 2 জনের উপর ভর করলো 2টি ভিন্ন সত্তা। একজনের উপর ভর করলো কবিরাজের অনুগত সত্তা, অন্যজনের উপর ভর করলো আলম ভাইকে আক্রমণ করা সেই জিন। শুরু হলো 2 জনের মধ্যে ভয়ঙ্কর তর্ক আর ঝগড়া। ভারী ও অমানবিক কণ্ঠে জিনটি গর্জে উঠল, আমি এই আলমকে ছাড়বো না, ও আমার বিশাল ক্ষতি করেছে, ওকে আমি নিয়েই যাব। কি ক্ষতি আলম ভাই করেছিল তা সেটা কিছুই খোলাসা করলো না।
দুঃখজনক ভাবে সেই রাতেই আলম ভাইয়ের মৃত্যু হলো। সারা গ্রামে নেমে এলো শোক আর আতঙ্কের ছায়া। আলম ভাই দাফন সম্পন্ন হওয়ার পর শুরু হলো আরেক নতুন আতঙ্ক। আলম ভাইয়ের বাড়িতে হঠাৎ করে বড় বড় মাটির ঢিল পড়তে শুরু করলো। কখনো টিনের চালে, কখনো উঠানে সজোরে আসছে পড়ছিল মাটির ঢেলা। কিন্তু অলৌকিক ব্যাপার হলো সেই ঢিলগুলো কারোই শরীরে আঘাত করছিল না। ভয় ত্রস্ত পরিবার প্রতিটি রাত কাটাতে লাগলো চরম আতঙ্কে। এভাবে প্রায় কয়েক সপ্তাহ পার হওয়ার পরে বিপদ নেমে এলো আলম ভাইয়ের ছোট ভাইয়ের স্ত্রীর উপর। ঠিক আলম ভাইয়ের মতোই অস্বাভাবিক আচরণ শুরু করলেন তিনি। দিশেহারা পরিবার এবার গাইবান্ধার পলাশবাড়ি থেকে একটা নাম করা কবিরাজকে নিয়ে এলো। সে কবিরাজ এসে আবার তুলারাশির মানুষের উপর জিন হাজির করলেন। প্রশ্নের জবাবে জিনটি ভয়ঙ্কর এক সত্য জানালো। সে বলল, মৃত আলম ভাই নাকি এক চীনের অত্যন্ত মূল্যবান প্রাচীন মুদ্রা নিয়েছিল। সেই ক্ষোভে জিনটি প্রতিজ্ঞা করেছে যে সে এই বংশ ধ্বংস করে দেবে। হঠাৎ করে তুলারাশির মানুষের উপর ভর করা জিনটি হুঙ্কার দিয়ে পড়ল, আমি আলমকে নিয়েছি, এবার ওর ছোট ভাইয়ের বউকে নিয়ে যাব, পারলে তোরা বাঁচিয়ে দেখা। কিছুদিন পর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আলম ভাইয়ের ছোট ভাইয়ের বউটিও মারা গেল। আলম ভাইয়ের ছোট ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর জিনটি এবার আলম ভাইয়ের ভাগিনাকে আক্রমণ করল। ছেলেটি অস্বাভাবিক আচরণ শুরু করলো। বাসায় প্রচুর পরিমাণে ভাত আর অনেক পানি খেয়ে ফেলত। অবস্থা বেগতিক দেখে আমরা আমাদের গ্রামের পাশে এক হুজুরকে দেখালাম। হুজুর তার চিকিৎসা শুরু করলো এবং শেষ পর্যন্ত পরিবারকে কঠোরভাবে পরামর্শ দিল যে ভাগিনাকে এই বাড়িতে রাখা যাবে না, কারণ এখানে থাকলে তারও প্রাণনাশের হুমকি রয়েছে। হুজুরের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। তবে বিপত্তি সেখানেই শেষ হয়ে যায়। আলম ভাইয়ের পরিবার আরো কয়েকজন সদস্য মাঝে মাঝে অদ্ভুত সব আচরণ করে, যা আমাদের আতঙ্কিত করে তোলে। হুজুর আমাদের বলেন, কোন পরম ধার্মিক ব্যক্তি যদি এই পরিবারের উপর আল্লাহর রহমত ও দোয়া করেন, তখনই কেবল তারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। অন্যথায় যে কবিরাজের কারণে এই ঘটনার সূত্রপাত, তাকে খুঁজে বের করে তার সাথে পরামর্শ করা ছাড়া আর কোনো পথ নেই। আমরা তখন আলম ভাইয়ের পরিবারের পক্ষ থেকে সেই কবিরাজের খোঁজে তার বাড়িতে লোক পাঠিয়েছিলাম। এখানে গিয়ে তার অদ্ভুত এক দৃশ্যের সম্মুখীন হলো। কবিরাজের বাড়িটিতে ছিল তখন প্রায় 40 হাত লম্বা একটা বিশাল ঘর। ঘরের ভেতরে কোনো আসবাবপত্র ছিল না, শুধু ছড়িয়ে ছিটিয়ে কিছু কাগজ এবং এক পাশে ছিল কবিরাজের সব জায়গা। এইটুকু তথ্যের বাইরে ওই কবিরাজ সম্পর্কে আমরা আর কিছুই জানতে পারিনি। যতটুকু শুনেছি, তিনি বর্তমানে ভারতের কোনো এক জায়গায় আত্মগোপন করে আছেন। আমাদের ধারণা, সেই প্রাচীন মুদ্রাটি হয়তো তিনি মোটা অঙ্ক বিক্রি করে এখন প্রচুর অর্থ অর্জন করেছেন। আল্লাহ হইতে ভালো জানেন তাই শেষ কোথায়। গাইবান্ধা থেকে আসা সেই কবিরাজের পর দীর্ঘ 6 মাস আমাদের বাড়িতে ছিলেন। আর সেই সময় আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন তার কাছ থেকে সব তন্ত্র মন্ত্রের বিদ্যা শেখা শুরু করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আচ্ছা, বর্ষার সাথে কি ভয়ের ঘটনার কোনো সম্পর্ক আছে? বর্ষাকালে যে বৃষ্টি হতেই হবে, আকাশে মেঘ থাকতেই হবে, তার কোনো মানে নেই। কিন্তু তারপরে হঠাৎ করে আমার মনে হলো এই বর্ষাকালের সাথে ভয়ের কেমন যেন একটা সম্পর্ক আছে। আমরা যখন কোনো গ্রামের রাস্তা কল্পনা করি কোনো গভীর রাতে একা হেঁটে চলেছি, তখন আমাদের কানে ভেসে আসে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক। আমরা যখন কোনো রাতের কথা চিন্তা করি, বিশেষ করে ভয়ের রাতে, সেই রাতে আমরা খুঁজে পাই ঝড় এবং বৃষ্টিকে। হঠাৎ করে মনে হলো এটা আমার কথা নয়, বরং আপনাদের জন্য প্রশ্ন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। অনেক সচিব খান, ঢাকা গাজীপুর।
আমার বাসা। বর্তমানে আমি এখন সৌদি আরব থাকি। তো ভূতের এই প্রথম ঘটনা পাঠানো, আমি আমার মোবাইল নাম্বারটা আপনাকে দিয়ে দিয়েছি। আমি জানি না সঠিক ঘটনাটা পাঠাতে পেরেছি কিনা, আপনি পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন আমার একটি মেসেজ দিলেই হবে। আমি আমার পরবর্তী আরো 5-6টা ঘটনা আছে, যদি সঠিকভাবে পাঠাতে পারি এই ঘটনাটি, তবে আমি সেম এড্রেসে আপনার ওই বাকি ঘটনাগুলো পাঠিয়ে দেবো। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই, কথা না বাড়িয়ে। আমার ঘটনাটি আমার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি ওর মুখ থেকে শোনা, যেভাবে শুনেছি ওইভাবে বলার চেষ্টা করবো। তো ঘটনাটি আপনার বাগেরহাট বঙ্গবন্ধু সাফারি পার্কে যেতে একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজকে কেন্দ্র করে আসলে এই ঘটনাটি আপনার। তো ঘটনাটি 2007 কিংবা 8-এর ঘটনা, সনটা আমার সঠিক মনে নেই। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আলামিন, আমার বন্ধুর নাম ইমরান। বন্ধুর কথা বলতেছি কারণ ঘটনা শেষে আপনারা বুঝতে পারবেন যে সেজন্য বলতেছি। তো ওই দিন বর্ষার সিজন, আপনার খাল ভর্তি পানি। তো মাছ মারার আমার প্রচুর নেশা। আসলে এই মাছকে কেন্দ্র করে আপনার এই ঘটনাটা আর কি, মাছ মারাকে কেন্দ্র করে। তো যাই হোক, আমি সন্ধ্যার সময় চা খেতে দোকানে যাই। আকাশে হালকা হালকা মেঘ, তবে জ্যোৎস্না ছিল মোটামুটি। তো যাই হোক, আমি দোকানে যাই চা খাওয়ার জন্য। তো দোকানে গিয়ে দেখি আমার বাড়ির আশেপাশে 4-5 জন লোক, মোটামুটি বয়স, ওদের বয়স আছে। তো আমার বন্ধু, ওরা একসাথে বসে চা খাচ্ছে। তো আমি আমার বন্ধু সম্পর্কে হালকা কিছু বলতে চাই। আসলে ওর সাথে আমার কোনো একটা বিষয় নিয়ে হালকা ঝগড়া হয়, তেমন একটা এখন আর ওর সাথে সম্পর্ক ভালো নেই। কোনো প্রয়োজন হলে কথা হয়, এছাড়া ওর সাথে আমার তেমন একটা কথা হয় না। ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। তো যাই হোক, গিয়ে দেখি ওরা সবাই একসাথে বসে চা খাচ্ছে। তো আমি যাওয়ার পর বলতেছে যে আলামিন, ভালো হয়েছে তুই আসছস। তো আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো চল আমরা সবাই আজকে মাছ ধরতে যাই খালে, ধর্মজাল নিয়ে। তো যেহেতু আমার মাছ মারার প্রতি অনেক নেশা ছিল, আমি মাছ মারাকে অনেক পছন্দ করতাম, লাইক করতাম। তো যাই হোক, আমি না করি না, বললাম চলুন, তবে আজকে তো ভালোই হবে। মোটামুটি যেহেতু বৃষ্টি হয়েছে, মাছও মোটামুটি ভালো পাওয়ার আশা আছে। তো এই বলে আমি সবাই বললাম তাহলে 8টা-9টার দিকে আপনারা সবাই জালটাল নিয়ে আসবেন। তো সবাই মাছ মারতে যাওয়ার প্ল্যান আর কি। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, সবাই জালটাল নিয়ে 8টা কিংবা 9টার দিকে এরকম সময় হবে। তো জালটাল নিয়ে আমরা সবাই মাছ ধরতে যাই। তো আমার বন্ধুর সাথে ছিল, আমরা মোট 5 জন ছিলাম। 5 জনের ভিতরে আমি একজন, আমার বন্ধু, আর 3 জন ছিল ওই আমাদের পাশের, মানে বাড়ির সাথে বাড়ি। তো মাছ মারতেছি। তো আমার সাথে যে বয়স্ক লোক ছিল আর কি 3 জন, এক সাইডে আমরা ছিলাম। তো আমার বন্ধু ছিল আমার অপোজিট সাইডে আর কি, অপোজিট সাইডে ও জাল ফেলতেছিল। তো ওর সাথে যেহেতু আমার সম্পর্ক আগেই বলেছিলাম এটা ভালো না, তো সবাই আমার সাথে জাল না ফেলে, তো একটু দূরে গিয়ে আর কি জাল ফেলে আমার অপোজিট সাইডে। তো যাই হোক, জাল ফেলার পর সবাই মাছ ধরতেছে, মাছ মারতেছি। এক সময় আপনার হালকা একটু কথা বলে নি, যেহেতু বৃষ্টি হয়েছিল, তো আমরা সাথে করে আপনার ওই বড় পলিটিন আছে না, ওইগুলো মানে মাথা থেকে পা পর্যন্ত আপনার বড় যে পলিটিন গুলো আছে, ওগুলো সবাই মাথার মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু যদি বৃষ্টি হয় আর কি রাত্রে, এই চিন্তা করে। তো যাই হোক, আপনার মাছ ধরতে প্রায় আপনার সময় 1টা কিংবা 2টা, 1টা কিংবা 12টার মতো আর কি, এরকম সময় হয়ে গেছে। তো মাছ মোটামুটি ভালোই সবাই পেয়েছে। তো মাছ মারতে এক সময় বললো আর কি যে একটু বয়স্ক চাচারা আছে, ওনারা বললো যে মোটামুটি ভালো মাছ হয়েছে, এখন তো যাওয়া প্রয়োজন। তো আমি বললাম যে চাচা, যেহেতু আমার ব্রিজের উপরে বাসা, সমস্যা নেই, আমি কিছুক্ষণ মারি, আপনারা যদি যান তাহলে যান, সমস্যা নেই, আমি একটু পরে যাই। কেন জানি আমার মাছের প্রতি একটু নেশা হয়ে গেল, কারণ আমি মোটামুটি ভালো মাছ পেয়েছি, আমার মোটামুটি ব্যাগ অর্ধেক হয়ে গেছে মাছ। তো মারতে চাচারা বললো ঠিক আছে, তবে তোমরা মারো, দেখো বেশি রাত করো না, আমরা তবে চলে যাচ্ছি। তো আমি আর আমার বন্ধু থাকে, বন্ধু যায় না। তো আমাদের সাথে যে 3 জন লোক ছিল চাচা, ওনারা চলে যায়। যাওয়ার পরে আমার বন্ধু থাকে। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কিন্তু তুই যাবি না? তো আমাকে বললো যে না, একটু পরে যাই, যেহেতু তুই থাকবি, তো একটু মারি, একটু পরে যাই, যেহেতু মাছ মোটামুটি ভালো পাচ্ছি। তো এই বলে আমি আরো মাছ মারতেছিলাম, ওর মতো মাছ মারতেছে, আমি আমার মতো মাছ মারতেছি, যেহেতু আমি ওর সাথে আমার তেমন একটা সম্পর্ক ভালো নেই, তো তেমন একটা কথা বলতেছি না, চুপচাপ মাছ মারতেছি। তো মাছ মারতে এক সময় ভাই, সময় 2টা কিংবা 2:30 এরকম সময়।
তো প্রচুর খিদা পেয়েছে, তো মাছ মোটামুটি অনেক হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এতগুলো মাছ ব্যাগের ভিতরে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমি মাছগুলো বাড়িতে রেখে হালকা পাতলা কিছু খেয়ে আসি। তো আমি আমার বন্ধুকে বললাম, দেখ আমি তো একটু বাসায় যাবো, হালকা পাতলা কিছু খেয়ে আসবো, আর মাছগুলো রেখে দিয়ে আসি, তুই কি থাকবি না চলে যাবি? ওই বললো, আমি জানি না, তবে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি বললাম যে সমস্যা নাই, তুই যদি চলে যাস তাহলে যাইস, আমি একটু খেয়ে দিয়ে তারপর আসি আর কি, আর যদি থাকোস তাহলে থাক, সমস্যা নেই। তো এই বলে আমি আমার ব্যাগটা নিয়ে মাছগুলো নিয়ে রুমে চলে যাই। যাওয়ার পরে মাছগুলো রেখে হালকা পাতলা কিছু খেয়ে, আম্মু আমাকে আসতে দেয়নি, তাও আমি জোর করে যে আমি কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবো এই বলে আমি আমার ব্যাগটা নিয়ে আবার চলে আসি। তো আসার পর আমি যা দেখলাম যে আমার বন্ধু এখনো আছে, কিন্তু হালকা একটু চেঞ্জ বলতে, যেমন আমার বন্ধু আমার অপোজিট সাইডে জাল ফেলছিল, তো ওই জালটা ওই হালকা একটু দূরে চলে গেছে, মানে অপোজিট সাইডে আছে কিন্তু আগে যে জায়গা ছিল ওই জায়গা থেকে হালকা একটু সরে গেছে। তো আমি ভাবলাম যে হয়তো বা এক জায়গায় অনেকক্ষণ ধরে মাছ মারতেছে, এই জন্য হয়তো বা মাছ আসতেছে না, এর জন্য জায়গা চেঞ্জ করলো। তো আমি ওকে বললাম, কিরে তুই যে একটু দূরে চলে গেলি, তুই এখনো যাস নাই? তো ও আমাকে বললো না, কোনো কথাই বললো না, চুপচাপ ওর মতো মাছ মারতেছে। তো আমি হঠাৎ করে যে ভাবলাম যে আমি ওকে একটা কথা জিজ্ঞেস করলাম, ওই দিকে কোনো কথা বলে না। তো ওর সাথে যেহেতু আমার সম্পর্ক এটা ভালো ছিল না, তো আমি এটা স্বাভাবিকভাবেই নিই। তো ওর মতো ওই মাছ মারতেছে, আমি আমার তো মাছ মারতেছি চুপচাপ। তো আমি যা ফলো করতেছি যে আমার আগে যে মাছ আমি প্রতি টানে যে মাছগুলো পেতাম আর কি, আসলে আমরা মাছ মারতেছিলাম ধর্মজাল দিয়ে। এই কথাটা আগে বলার প্রয়োজন ছিল, যেহেতু আমি মনে ছিল না। তো ধর্মজাল দিয়ে মাছ মারতেছি, তো আগের থেকে মোটামুটি ভালো মাছ আমার জালে ধরা পড়তেছে, আমি লক্ষ্য করতেছি মোটামুটি ভালো মাছ আগের থেকে একটু বলা যায় যে বেশি মাছ ধরা পড়তেছে। তো আমি মাছগুলো ব্যাগে রাখতেছি মারতেছি। তো আমার বন্ধুর মতো মাছ মারতেছে, আমি আমার মতো মাছ মারতেছি, কেউ কারোর সাথে কোনো কথা বলতেছি না। তো মাছ মারতে মোটামুটি 3টা 3:30 মতো সময় হয়ে গেছে, কোন দিক দিয়ে আমি বলতে পারবো না, এরকম সময়ের মধ্যে হবে। তো মাছ মারতে আমি ফলো করতেছি যে আমি মোটামুটি ভালো মাছ ধরে আমার ব্যাগের ভিতরে রেখেছি, কিন্তু আমার ব্যাগের ভিতরে হালকা লাগতেছে, মনে হচ্ছে যে আমার ব্যাগের ভিতরে মাছ নেই। তো আমি এটা ভেবে তো ব্যাগের দিকে তাকানোর পরে দেখলাম হালকা কিছু মাছ আছে, আর বেশিরভাগ মাছই আমার ব্যাগের ভিতরে নেই। কারণ আমি যে জানি যে আমি যতটুকু মাছ ব্যাগের ভিতরে রেখেছি, যতগুলো মাছ, এর থেকে তো আমার ব্যাগ মোটামুটি অনেকগুলো মাছ থাকার কথা, তো মাছ নেই। তো আমি ভাবলাম যে ব্যাগ কি কোনো দিক দিয়ে নিচ দিয়ে কি ছিঁড়ে গেল। তো আমি ভালো করে চেক করলাম, দেখলাম সবকিছু ঠিকই আছে। তো আমার কাছে হালকা পাতলা অবাক লাগলো। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কি রে মাছ রাখি, মাছ কোথায় যায়, কিছু বুঝতেছি না। তো আমার বন্ধু চুপচাপ, কোনো কথা বলতেছে না। তো এটা দেখার পর আমার ভিতরে তেমন একটা নীরব জায়গা, কোনো মানুষ নেই, কিছু নেই, রাত 3টার সময়। তো হালকা একটু ভয় কাজ করে আমার ভিতরে, আমার বন্ধু আমার সাথে কোনো কথা বলতেছে না, মাছ রাখতেছি, মাছ নেই। তো মারতে এক সময় আমার চোখ চলে যায়। প্রথমে বলেছি যে জ্যোৎস্না রাত ছিল, তো চোখটা আমার ব্রিজের নিচ দিয়ে হালকা একটু দূরে, মানে পানির যে স্রোত, ওই স্রোতের দিকে চলে যায়। দূরে আমি দেখতেছি যে একটা ঘাস, বড় একটা গাছের মতো, গাছের উপরে কি একটা সাদা, অনেক দূর থেকে তো দেখা যায়, তেমন একটা ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি না, তবে গাছের উপরে কি একটা সাদা, মানে বেশি আসতেছে আর কি এইদিকে, আমাদের দিকে। তো যেহেতু দূরে ছিল তেমন একটা দেখা যাচ্ছে না, তবে আমি মনে করলাম যে একটা গাছের গাছ কেউ কেটে ফেলে দিয়েছে, হয়তো বা গাছের সাথে কোনো কিছু বেশি আসতেছে আর কি। তো যাই হোক, এটা দেখতেছি আর মাছ মারতে যখন ওই জিনিসটা মোটামুটি ভালোই কাছে চলে আসলো আর কি। তো চলে আসার পর দেখলাম আমি যে দুটা কলা গাছের মতো দেখা যাচ্ছে, আর কলা গাছের উপর কি জানি একটা সাদা কোনো কিছু, মানে কলা গাছের উপরে শোয়ানো, এরকম একটা জিনিস আমি দেখতেছি। তো দেখতেছি মোটামুটি ওই জিনিসটা ভালো কাছে আমার কাছে চলে আসে। তো চলে আসার পর আমি তো আমার যে জালটা, ওইটা আমি টান দিই, কারণ ওই জিনিসটা যদি আমার জালের ওই উপর দিয়ে যায়, তবে হয়তো জালের যে ভাস আছে ওইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি জালটা আপনার টান দেবো, এরকম সময় ওই জিনিসটা যখন আমার কাছে চলে আসছে, আসলে ভাই আমি যা দেখতে পাই ওইটা দেখার জন্য আমি আসলে ভাই প্রস্তুত ছিলাম না।
যখন আমার কাছে ওই জিনিসটা চলে আসে, আমি দেখতে পাই যে দুটা কলা গাছের উপরে সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো একটা লাশ শোয়ানো আপনার। আর আমি যখনই জালটা টান দিই ওই জিনিসটা আমার জালের নিচ দিয়ে যাওয়ার জন্য, তখন ভাই আমি জালের ভিতরে যা দেখতে পাই ওই জিনিসের জন্য ভাই আমি আসলেই প্রস্তুত ছিলাম না ভাই। ওই জিনিসটা আমি জালের উপরে মধ্যে যা দেখতে পাই, আমি জালটা টান দেওয়ার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছিল যে জালটা ভারী লাগতেছিল। তো জালটা টান দেওয়ার সাথে সাথে আমি দেখি যে আমার নিজের কাটা মাথা আপনার ওই জালের ভিতরে আমার দিকে হা করে তাকিয়ে আছে পুরো আমার দিকে। আর ওই কলা গাছের উপরে ওই সাদা কাপড় মোড়ানো ওই লাশ। তো এটা দেখার পর ভাই আমি ওই জায়গার ভিতরে আপনার একটা চিৎকার দিয়ে ও মাগো বলে একটা চিৎকার দিয়ে ভাই ওই জায়গার ভিতরে অজ্ঞান হয়ে যায়। তারপরে আমি আর কিছু বলতে পারবো না। আমি সকালে আমি আমার নিজেকে আমার বিছানার ভিতরে আবিষ্কার করি। তো বিছানার ভিতরে আবিষ্কার করার পর আমার মা আমাকে বলতেছিল যে কি হয়েছিল তোর, তোকে আমরা ওই জায়গায় তোর চিৎকার শুনে যাওয়ার পরে দেখলাম তুই নিচে পড়ে আছিস আর চালটা তোর উপরে পড়ে আছে। তো আমি আমার বাড়িতে আসার পর সব ঘটনা খুলে বললাম। আর আমি চোখ খোলার পর দেখলাম যে আমার চারিপাশে ওই যে 3 চাচা ছিল আমাদের সাথে মাছ মারতেছিল আর আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তো আমি সবকিছু খুলে বললাম, ঘটনা খুলে বলার পর আমার বন্ধু আমাকে বললো যে তুই যখন ব্যাগ রাখতে গিয়েছিলি, মাছ রাখতে গিয়েছিলি আর খাওয়ার জন্য গিয়েছিলি, তখন আমি আমার জালটাল গুছিয়ে আমি ওইখান থেকে চলে আসি। আমি তোকে আর কোনো কিছু বলিনি, ওইখান থেকে আমি চলে আসি। তো এটা শোনার পরে আমি তো অবাক যে তাহলে ওই সময় আমার সাথে ওইটা কে ছিল আর আমি এটা কি দেখলাম। তো আমি সবকিছু খুলে বলার পরে ভাই আমার প্রায় 3 দিনের মতো জ্বর ছিল। তারপর আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর হালকা পানি পড়া দেয় আর কিছু আমল করার জন্য দেয়। দেওয়ার পর আমার পরবর্তী সময় আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে, যদি আপনি পছন্দ হয়, সবার সাথে শেয়ার করবেন। আমার কাছে আরো 5-6টা ঘটনা আছে। আমি যদি এই ঘটনা সঠিকভাবে আপনার কাছে পাঠাতে পারি তবে ওই ঘটনাগুলো সেম অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি একটা মেসেজ দিয়ে বললেই হবে। আচ্ছা ভাই, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। সেই সাথে অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইট ভিজিট করেননি তারা প্লিজ কাইন্ডলি ভিজিট করবেন www.bhook.com.pj। আমরা পরবর্তী ঘটনায় যাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স। আমি মোহাম্মদ সিফাতুল আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আসলে আমি এটা বলবো না নতুন একটি ঘটনা, আসলে আজকে আমার কাছে মোটামুটি 8টি ছোট ছোট ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমার সাথে শেয়ার করেছেন নুসরাত জাহান নামের একজন আপু। আমি আজকের ঘটনাগুলো সরাসরি আপুর ভাষায় বলার চেষ্টা করছি। চলে যাচ্ছি সরাসরি আপুর জবানিতে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। এতদিন ভূত.com এর অনেক ঘটনা শুনেছি, কিন্তু নিজের কোনো ঘটনা শেয়ার করা হয়নি। রাসেল ভাইয়া, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার নিজের সাথে ঘটা এই ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভূত.com এ এক্সপ্লেইন করবেন। যদিও অতটা গুছিয়ে লিখতে পারবো না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি আমার ঘটনাগুলো চলে যাচ্ছি। আমার নাম নুসরাত জাহান, আমি নাটোরের ওয়ালে ইউনিয়ন থেকে বলছি। ঘটনাটি কিছুদিন আগের। আমাদের বাড়ি 2 তলা, নিচ তলায় গেস্ট রুম আর উপর তলায় আমি, আমার আম্মু আর আমার ছোট বোন থাকি। আব্বু চাকরির জন্য বাইরে থাকেন। আমি যে রুমটিতে থাকি সেটি বাড়ির পেছনের দিকের একটি রুম। আমাদের বাড়ির পেছনে জঙ্গল আর পুকুর আছে। আমাদের এলাকাটা খুব বেশি রাত না হতেই অনেক স্তব্ধ হয়ে যায়। বাইরে কারো চলাচল তেমন চোখে পড়ে না।
প্রতিদিনের মতো সেদিন রাতে নিজের রুমে শুয়ে পড়ি। ভোর 4টা নাগাদ একটি বিভৎস স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে দেখি আমার একটা নতুন বাসায় আমরা শিফট হয়েছি। বাসাটা কেমন যেন অদ্ভুত, এলাকা থেকে অনেকটা দূরে, একটি নদী নালার পাশে। আব্বু আমাকে আর আমার বোনকে স্কুলে নিয়ে যাচ্ছেন। আব্বু স্কুলে নামিয়ে দিয়ে বললেন, স্কুল ছুটি হলে আমি কি নিতে আসবো, নাকি তোমরা একাই বাসায় যেতে পারবে? আমি বললাম, আমি পারবো আব্বু। তারপর স্কুলের ভেতরে যাই। গিয়ে দেখি স্কুল রুমের চেয়ার টেবিলগুলো ভাঙাচোরা, আর সেখানে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী মাত্র। স্কুলটি দেখে মনে হচ্ছে অনেক বছর আগের পরিত্যক্ত স্কুল। হঠাৎ একজন শিক্ষক এসে বলেছেন, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আমি জিজ্ঞেস করছি, কিন্তু কেন স্যার? শিক্ষক বলছেন, ওরা আসছে। এই কথা বলে তিনি আর কোনো কথা বললেন না। আমিও আমার বোনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হলো। বাসায় যাওয়ার যে পথ, ঠিক একই পথ দিয়ে যাচ্ছিলাম আমি আর আমার বোন, কিন্তু বারবার স্কুলে চলে আসছিলাম। আমি আর আমার বোন অনেক ভয় পাচ্ছিলাম, তবু সাহস নিয়ে আবার বাসায় যাওয়ার চেষ্টা করলাম। অবশেষে বাসায় পৌঁছে যাই। তারপর দেখলাম আব্বু অফিস শেষে বাসায় ফিরেছেন। তখন প্রায় অনেক রাত। আব্বু ফোনে কার সাথে যেন কথা বলছেন। আব্বুকে দেখে মনে হচ্ছে অনেক ভয় আছে তার মনে। আর বলছে, হ্যাঁ আমি পারবো। মানে ফোনের ওপাশের ব্যক্তিটি আব্বুকে ফোনে কোনো ভয়ানক কাজ করতে বলছে। কিছুক্ষণ পর দেখি আব্বু হঠাৎ বাসার সাথে যে নদী নালা ছিল সেখানে দাঁড়িয়ে আছেন। আমি আম্মুকে বললাম, আম্মু, আব্বু এত রাতে ওখানে কি করছে? চলো তো গিয়ে দেখি। বাইরে যাওয়ার পর যা দেখলাম সেটা খুবই ভয়ঙ্কর ছিল। দেখলাম নদী নালা দিয়ে কাফন আর পলিথিনে মোড়ানো অনেক লম্বা আকৃতির একটা লাশ ভেসে আছে। মনে হচ্ছে কেউ ভাসিয়ে দিয়েছে, এবং কাফন পুরোটাই রক্তে ভেজা। লাশটি কিনারায় আসতেই আব্বু লাশটিকে উপরে উঠাচ্ছেন। আমি আর আম্মু আব্বুকে নিষেধ করছি। সে কেন এটা করছে, কিন্তু মনে হচ্ছে আব্বু আমাদেরকে যেন দেখতেই পাচ্ছেন না, আর আমাদের কথা তার কান অব্দি পৌঁছচ্ছে না। লাশটি তুলে আব্বুর সাথে সাথে একটি কবর খুঁড়তে শুরু করেন। আমরা দাঁড়িয়ে সব দেখছি। আমার পুরো শরীর ভয়ে হিম হয়ে আসছিল। আব্বু লাশটাকে কবরের পাশে রেখে কবর খুঁড়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ লাশটি কেঁপে ওঠে, আর কাফন থেকে বের হয়ে লম্বা দানব আকৃতির বিভৎস চেহারার এক ব্যক্তি দ্রবণে। সেই লোকটি আমার দিকে ভয়ানক রাগান্বিত দৃষ্টিতে তাকালো। আমি পিছু হটতে থাকি, আর দেখি বিভৎস সেই লোকটি আমার দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আর অনেক ভয় লাগছিল। মনে হচ্ছিল এটা স্বপ্ন নয়, এটা সত্যি। সেদিন সকালে আম্মুকে সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা বলি। এর কিছুদিন পরই রাতে কারেন্ট না থাকায় আম্মু আমার রুমের পেছনের বারান্দায় যায়। পূর্ণিমার রাত হওয়ার কারণে সবকিছু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমার রুমের বারান্দা থেকে পাশের বাসার উঠোন দেখা যায়। আম্মু হঠাৎ পাশের বাসার উঠোনের দিকে তাকাতে চমকে ওঠেন। দেখেন উঠোনে এক লম্বা একটা লাশ কাফনে মোড়ানো। আম্মু প্রথমে মনে করেন যে ওটা হয়তো মনের ভুল, কিন্তু আম্মু মিনিট খানেক এর মতো তাকিয়ে থাকেন, আর সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। পরদিন সকালে আম্মু আবার বারান্দায় গিয়ে পাশের বাসার উঠোনের দিকে তাকিয়ে দেখেন সেখানে তেমন কিছুই নেই। আম্মুর কাছে এসব শুনে আমি আরো ভয় পেতে শুরু করি। এক সময় একটা ট্রমার মধ্যে থাকতাম আমি। আব্বু বাড়িতে আসার পর আম্মু আব্বুকে জিজ্ঞাসা করেন আমাদের বাড়ির আশেপাশে কি কোনো কবর ছিল। আব্বু কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেন, হ্যাঁ আছে। আম্মু বলে, কোথায় সেটা? আব্বু বলেন, আমাদের বাড়ির পেছনে যে পুকুর আছে তার অপর পাশে আমাদের প্রতিবেশী বাবার কবর। লোকটি নাকি অনেক লম্বা ছিল। আম্মু তখন আব্বুকে আমার স্বপ্নের কথা কিছুই বলেননি, কিন্তু কাকতেরও ভাবে আমার দেখা স্বপ্নে সে বিভৎস লম্বা দানব আকৃতির লোকটার সাথে আমার বর্ণনার অনেক কিছুই মিলে যায়। আমি আরো বেশি ভয় পেয়ে যাই, এবং আম্মু অনেক অবাক হন।
মাঝে অনেক রাতে আমার ঘুম ভেঙে যেত আর স্পষ্ট শুনতে পেতাম ছাদে কেউ যেন জোরে জোরে হাঁটছে।